আপনার কথা শুনছিলাম আমি। আসলে ডিনার করতেই শুনছিলাম। আপনি বললেন আমার কথা শুনে আমি চলেই এলাম। বলুন। আচ্ছা অমিত ভাই, ওই যে আপনার সাথে আমি এর আগের বার কনসাসনেস নিয়ে লম্বা একটা প্যাচাল পারছিলাম, আপনার কি মনে আছে না ভুলে গেছেন? হ্যাঁ, 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 অবশ্যই মনে আছে। আহ, আচ্ছা, তখন তাহলে আপনার মেমোরি অনেক ভালো। আমি আপনাকে একটা কোশ্চেন করতে চাই। আমি কনসাসনেস নিয়ে কোশ্চেন করতাম না, যেহেতু অলরেডি একটা লম্বা প্যাচাল আমি পারছিলাম আপনার সাথে, সময় আপনার সময় নষ্ট করছিলাম। কিন্তু এর আগের জন হইতেছে যে একটা জিনিস জিজ্ঞেস করলো, যে আপনি তো হুম, পেশায় একজন চিকিৎসক, আপনার কি মনে করেন যে একটা ডিজিজ আছে লকড-ইন সিনড্রোম, এটা নিয়ে ডিল করার দুর্ভাগ্য আপনার হয়েছিল কখনো? লকড-ইন সিনড্রোম না নিয়ে ডিল এটা করার? নিয়ে না, এটা নিয়ে হয়নি এখনো পর্যন্ত। এখনো পর্যন্ত আমি দেখিনি কোনো। বাট এটার নাম তো শুনছেন নিশ্চয়ই। এটা আমারও দুর্ভাগ্য নিশ্চয়ই। হয়নি এটা নিয়ে ডিল করার জন্য। কিন্তু হইতেছে হ্যাঁ, যে হ্যাঁ। লকড-ইন সিনড্রোমে যেটা হয়, আপনার যে পন্স আছে, মানে ব্রেনের তো একটা অংশ আছে পন্স, রাইট? ওইখানে আপনার মোস্ট হুম, প্রবাবলি প্রক্সিমাল পন্সে, হ্যাঁ, ওইখানে স্ট্রোক করলে আপনার তখন লকড-ইন সিনড্রোম হয়ে যায়। তখন হচ্ছে আপনার পুরা বডি প্যারালাইজড থাকে, না আপনি হুম, মুভমেন্ট করতে পারবেন না, কিছুই করতে পারবেন না, খালি হইতেছে চোখটা নাড়াচাড়া করতে পারবেন। তো এখন হুম, বিষয়টা হইতেছে, মনে করেন যে কারো লকড-ইন সিনড্রোম হইলো, সাথে ভিটামিন B1 ডেফিসিয়েন্সি আছে, তাহলে আপনার চোখও প্যারালাইসিস থাকবে। তো যে ব্যক্তির নিশ্চয়ই। লকড-ইন সিনড্রোম উইথ ভিটামিন B1 ডেফিসিয়েন্সি, মানে ওপথালমোপ্লেজিয়া, যার এই কন্ডিশনটা আছে, সে হচ্ছে কোনো মুভমেন্ট কিছুই করতে পারবে না, বাট সে কিন্তু ফুললি সব শুনতেছে, হ্যাঁ, সব শুনতেছে, সব গন্ধ পাইতেছে। আপনি যাই খোঁচা মারলে সে ব্যথা পাবে, বাট হুম, সে কোনো মুভমেন্ট করতে পারবে না, কোনো মাসেল মুভ করতে পারবে না। সো হি ইজ তো একটা কমাটোস যে পেশেন্ট কমাতে আছে, সে কিন্তু অ্যাকচুয়ালি আনকনসিয়াস। বাট হুম, লকড ইন সিনড্রোমের পেশেন্ট কোনো মুভমেন্ট করতে পারতেছে না, বাট হি ইজ কনসিয়াস। এখন আপনি যদি ইইজি না করেন, তাহলে আপনি তাকে যতই গুতা মারেন, যতই ওই যে জার্ক, নি জার্ক দেখেন, অ্যাঙ্গেল জার্ক দেখেন, এগুলো কিন্তু মনে করেন একটা কমাটোস পেশেন্টের সাথে তাকে ডিফারেন্সিয়েট করতে পারবেন না উইদাউট ডুইং অ্যান ইইজি। এইটুকু কি আপনি আমার হুম। সাথে একমত হবেন? হ্যাঁ, অবশ্যই। তবে নিজাক এগুলো তো রিফ্লেক্স, এগুলো তো আর ওই এগুলো যে আর্কটা ওটা তো আর ওই পন্স দিয়ে যায় না। এটা তো ইয়ে থেকেই চলে আসে, ওই গোলগি কমপ্লেক্স থেকে চলে আসে। নিজাক হুম বা হুম। ধরুন হচ্ছে অ্যাঙ্কেল জাগ এগুলো দেখতে পাবেন বা যে এই গোলগি কমপ্লেক্সের যে রিফ্লেক্স গুলো সেগুলো দেখতে পাবেন। কিন্তু আর কোন মানে রকম রেসপন্স দেখতে নিজার পাবেন না। মানে নিজার ভলান্টারি কোন মুভমেন্ট দেখতে নিজার পাবেন না। প্রবাবলি নিজার প্রবাবলি এক্সাজারেটেড থাকবে, মানে কোমাটোস পেশেন্ট আর হ্যাঁ, ওই হ্যাঁ, যে লকড-ইন, আমি যতদূর জানি কারেক্ট। দুইটাই হ্যাঁ, এক্সাজারেটেড এক্সাক্টলি। থাকার কথা, কারণ দুইটা আপার কারণ মোটর হচ্ছে নিউরন কোনো ডিভিশন। ইনহিবিটরি হ্যাঁ, কারণ হচ্ছে ইনহিবিটরি কোনো ফাংশনটা থাকে না তো। তো সেইজন্য হুম এক্সাজারেটেড হুম। থাকবে। অবশ্যই ঠিকই। তাহলে তবে আপনার সাথে আমি তাহলে একমত। নিজার এই জিনিসটা নিয়ে আচ্ছা ঠিক আছে। এই জিনিসটা ভাই, নিয়ে আমি আপনার সাথে একমত যে কোন রকম ইয়ে করতে মানে ইইজি করা ছাড়া আপনি কোন রকম মানে সে যে কনসিয়াস কি কনসিয়াস নয়, সে যে বেঁচে আছে কি বেঁচে নেই, সেই জিনিসটা আমরা বুঝতে পারব না। ঠিক আছে? হ্যাঁ, এই জিনিসটাই ভাই এগ্রিড। তারপর? কনসাস তো দূরের কথা, মানে দুইটার মধ্যে কিন্তু আপনি পার্থক্য করতে পারবেন না। মনে করেন দুইটা যদি জিসিএস দেখেন, জিসিএস দুইটারই 3 হবে, মানে অবশ্যই। তো এখানে আমার কোশ্চেন হচ্ছে, তাহলে কি এখান থেকে আমরা আহ, এতটুকু অ্যাগ্রি করতে পারি যে কনসাসনেস কে বিহেভিয়ার বা রিয়াকশনের ইন টার্মস অফ বিহেভিয়ার এন্ড রিয়াকশন কে কনসাসনেস কে ডিফাইন করা উচিত না, বিকজ কনসাসনেস ইজ নট is correlated with behavior and reaction, but it is not equivalent to physical behavior and physical reaction। এটাকে আমরা ধরে নিতে পারি। আমি তার ব্রেন মানে আমরা একটা অ্যাক্টিভিটিকে জিনিস ফিজিক্যাল দেখছি বিহেভিয়ার আমরা একটা পার্ট জিনিস কনসিডার দেখছি করতেছি না, আমি মনে করেন যে। হ্যাঁ, না ব্রেইন জি ভাই অ্যাক্টিভিটি বলেন। ফিজিক্যাল হিসেবে কনসিডার করছেন না। আচ্ছা, আমি কিন্তু সেই জিনিসটাই কনসিডার করি। মানে আমি এটা বলতে চাইছি যে একজন মানুষ সে তার যে ইমোশনাল যে সমস্ত ধরুন তাকে যদি আপনি খুব বকাঝকা করেন, ঠিক আছে? তার যে হুম। ইমোশনাল একটা 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 ইয়ে হবে, একটা যে ইমপ্যাক্ট হবে, সেই জিনিসটা কিন্তু আমরা ইজি করে বুঝতে পারবো। তার মানে আমি যেটা বলতে চাইছি যে এই কনসিয়াসনেসটা এটা কিন্তু শুধুমাত্র একটা বায়োকেমিক্যাল রিঅ্যাকশন এবং নিউরাল অ্যাক্টিভিটির একটা ইমার্জেন্ট প্রপার্টি ছাড়া কিন্তু আর কিছুই না। এক্ষেত্রে আপনি যে জিনিসটা দেখছেন না সেটা হচ্ছে আউটপুটটা দেখছেন না। আউটপুটটা আমরা কিছু দেখছি না। কিন্তু ইনপুটটা শুধু আছে। আমরা এই জিনিসটা আমরা বুঝতে পারছি যে সেখানে একটা নিউরাল অ্যাক্টিভিটি আছে। ইইজি করে আমরা বুঝতে পারছি যে সেখানে একটা নিউরাল অ্যাক্টিভিটি আছে। ব্রেইনের মধ্যে বায়োকেমিক্যাল রিঅ্যাকশন চলছে এবং সে হয়তো কিছু ড্রিম করছে বা এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। তো এই জিনিসটাকে এবার আমরা যদি এরকম দেখি যে তাহলে একটা প্রশ্ন আপনার কাছে, তাহলে হোয়াট ইস দ্য ডিফারেন্স বিটুইন আনকনসিয়াস অ্যানেসথেসিয়া দিয়ে আনকনসিয়াস করা
আর এই যে সিনড্রোমটার কথা বললেন, এই সিনড্রোমটার মধ্যে ডিফারেন্স কি? উম ২ টার মধ্যে একটা যে ডিফারেন্স হচ্ছে হলো যে অ্যানাস্থেশিয়াতে আপনার কোনো কনশাস আ প্রসেসিং থাকবে না। আর আরেকটা হলো যে আপনার ব্রেইন অ্যাক্টিভিটি দেখে ডিফারেনশিয়েট করতে পারবেন। কনশাস মানে লকড ইন সিনড্রোমে আপনি হয়তো ওই যে বেটা ওয়েভ এগুলো দেখতে পারবেন। বাট ওই যেখানে জেনারেল অ্যানাস্থেশিয়া দিয়ে রাখছেন ওখানে আপনার আলফা ওয়েভ থাকবে মোস্ট প্রবাবলি যে ঘুমায় থাকলে যেটা হয়। রাইট? হ্যাঁ, এক্সাক্টলি। তাহলে একটা জিনিস আমরা দেখছি যে একটাতে আমরা যে ইফারেন্ট আর অ্যাফারেন্ট এই দুটো সিগন্যালই কিন্তু বন্ধ যদি জেনারেল অ্যানেসথেসিয়া দেন, তাই না? হুম, হুম, হুম। মানে যেটা যাচ্ছে আর আসছে সেই দুটোই কিন্তু বন্ধ যে জেনারেল অ্যানেসথেসিয়া আমরা দিই। মানে কোন রকম সেন্স যাচ্ছেও না, কোন রকম সেন্স আসছেও না। কিন্তু যদি আমরা আ যদি আমরা রিজিওনাল ব্লক করি, তখন কি হচ্ছে? তখন যে সংবহনতন্ত্রের মধ্যে যেটা নিয়ে যাচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের দিকে যেটা ক্যারি করছে, সেই জিনিসটাকে আমরা রিজিওনাল অ্যানেসথেসিয়া দিয়ে ব্লক করছি, তাই না? সেজন্য সে পেন হুম, হুম। সেনসেশন টাকে সে বুঝতে পারছে না। একজন মানুষ বুঝতে পারছে না। তো কিন্তু যখনই সে যখন রিকভার করছে অ্যানেসথেসিয়া থেকে যে যখন রিকভার করছে তখন কিন্তু সে এই জিনিসটাকে বুঝতে পারছে। তার মানে এই কনসিয়াসনেস টা আমি বারবার যে জিনিসটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এটা একটা এরকমভাবে কোনো মানে এটা কোনো ম্যাজিক নয়, এটা কোনো মিরাকল নয়। এটা একটা ইমার্জেন্ট প্রপার্টি। কিসের ইমার্জেন্ট প্রপার্টি? একটা নিউরাল অ্যাক্টিভিটি এবং বায়োকেমিক্যাল অ্যাক্টিভিটির একটা ইমার্জেন্ট প্রপার্টি। তাই না? হুম। আচ্ছা, আ অমিত ভাই এখানে কারণ আপনাকে একটা এইটা কোয়েশ্চেন যদি করতে হয়। আপনি কি দাঁড়ান তার আগে আমি একটা কোয়েশ্চেন সরি, করি। সরি। তার মানে জি, আচ্ছা জি, ঠিক জি। আছে আমরা ডিসকাশন করব এটা নিয়ে। এটা বেশ একটা পছন্দের টপিক। তা আ তার মানে আমরা একটা জিনিস দেখছি যে আমরা যদি আমাদের কাছে যদি কোন রকম নিউরাল অ্যাক্টিভিটি না থাকে, কোন নিউরাল অ্যাক্টিভিটি নেই। আমরা কোন রকম নিউরাল অ্যাক্টিভিটি আমরা বুঝতে পারছি না। তাহলে কি আমরা সেই মানুষটা কনসিয়াস আছে এরকম ভাবতে পারি? আ না। না। তার মানে এই আ নিউরাল অ্যাক্টিভিটি মানে এই যে ইলেকট্রিক্যাল সিগন্যাল গুলো আমরা দেখছি, এই ইলেকট্রিক্যাল সিগন্যাল গুলো কিন্তু একটা ফান্ডামেন্টাল প্রপার্টি। আমরা এটা হয়তো বুঝতে পারছি না যে আমরা হয়তো অত মাইনিউটলি এটাকে হয়তো আমরা এনালাইসিস করতে পারছি না যে এক্সাক্টলি কি ভাবছে বা কিভাবে ভাবছে সেই জিনিসটা হয়তো পারছি না। কিন্তু আমরা একটা জিনিস দেখছি যে নিউরাল অ্যাক্টিভিটির মাধ্যমে আমরা এইটা এই জিনিসটা কিন্তু একটা ফান্ডামেন্টাল প্রপার্টি, একটা ফান্ডামেন্টাল কজ, তাই না? তার মানে যদি এটিপি ডিপ্রাইভড হয়, গ্লুকোজ ডিপ্রাইভড হয় বা কোনোভাবে যদি ড্যামেজ হয় নিউরাল অ্যাক্টিভিটি গুলো, তাহলে এই কনসিয়াসনেস বলতে আমরা যে জিনিসটা বুঝি সচেতন বা উদ্দীপনায় সাড়া দেওয়া এই জিনিসটা যে আমরা বুঝি, সেই জিনিসটা কিন্তু সেই প্রসেস এ কিন্তু হ্যাম্পার হয়। তাই না? উম জি। অবশ্যই। আর আরো একটা জিনিস দেখুন যখন নিউরোসার্জারি তো নিউরোসা আ মানে যদি আপনি নিউরোসার্জন না হয়ে থাকেন তাহলে তো নিউরোসার্জারি না মানে সেখানে তো সুযোগ পাওয়ার সম্ভাবনা খুবই কম। তা আমরাও কখনো ইন্টার্নশিপ এ পেতাম না। কিন্তু তবুও আমরা যেটুকু দেখেছি যে যখন এই নসিওসেপশন থাকে না বলে যখন নিউরোসার্জারি অনেক সময় অ্যাওয়েক অবস্থাতেই করা হয়। তখন যদি কোনোভাবে আমরা ব্রেইনের কিছু অংশ স্টিমুলেট করি, তখন কোনো মেমোরি বা কোনো ভিশন বা কোনো স্মেল এই ধরনের আ কিছু সেন্স কে আমরা স্টিমুলেট করতে পারি, তাই না? হ্যাঁ। তার মানে নিউরাল অ্যাক্টিভিটি কে একটা ইমপ্যাক্ট করে বা এই ইলেক্ট্রোকেমিক্যাল অ্যাক্টিভিটি টাকে ইমপ্যাক্ট করে আমরা এই কনশাসনেস এর মধ্যে কিছু এফেক্ট বা একটা ইমপ্যাক্ট আমরা করতে পারি। তার মানে এই জিনিসটাকে আমরা অল্টার করতে পারি, তাই না? তার মানে আমরা একটা জিনিস দেখছি যে এইটা একটা কারণ, এটা একটা ফান্ডামেন্টাল একটা কারণ এবং এটাকে অল্টার করে আমরা কনশাসনেস এর মধ্যে অল্টার করতে পারছি, তাই না? হ্যাঁ। তাহলে কি আমরা এটা বলতে পারি না যে কনসিয়াসনেস শুধুমাত্র এটার একটা ইমার্জেন্ট প্রপার্টি ছাড়া আর কিছু না? ইমার্জেন্ট প্রপার্টিটা বলতে আমি অবশ্যই উম কি বোঝাতে চাইছি সেটি আমি ব্যাখ্যা করব? মানে ইমার্জেন্ট প্রপার্টি বলতে আমি কি বোঝাতে চাইছি? হ্যাঁ, ইমার্জেন্ট প্রপার্টি বলতে আপনি কি বলতে চাইতেছেন আমি বুঝছি। মনে করেন যে আপনার যে সলিড, লিকুইড, গ্যাস এগুলা আপনার হইতেছে এটমের আয়নিক বন্ড থেকে ইমার্জ করে। রাইট? সো হুম, আ অবশ্যই। মানে এইটা ঠিক হচ্ছে আছে। ডিফারেন্স এর উপরে এটা ইমার্জ করে, তাই না? তার মানে ধরুন আ হুম, হুম, তার মানে ধরুন ইমার্জেন্ট প্রপার্টি মানে এরকম একটা সফটওয়্যারও কিন্তু একটা ইমার্জেন্ট প্রপার্টি হিসেবে ধরতে পারেন। ঠিক আছে? আমি যে হুম, হুম, ল্যাপটপটা আমার সামনে আছে, আমি যে ভিজুয়ালাইজ করছি জিনিসটা, এটা তো একটা ইলেকট্রনিক সিগন্যাল ছাড়া আর কিছুই না।
কিন্তু এটা যখন যখন হুম, একটা স্পেসিফিক পিক্সেলকে যখন অ্যাক্টিভেট করছে তখন আমি একটা ছবি দেখছি। তাই না? একটা ইউআই, একটা ইউজার হুম, 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 ইন্টারফেস দেখছি। এই যে ইউজার ইন্টারফেস এটা তো একটা ইমার্জেন্ট প্রপার্টি ছাড়া আর কিছুই না। এটার এক্সিস্টেন্স কিছু না থাকতে পারে হুম, ফিজিক্যালি। কিন্তু এটা তো একটা একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল ছাড়া তো আর কিছুই না। তাই না? হুম, হুম। আহ, অমিত ভাই, এখানে আমি আপনার সাথে ডিসএগ্রি করবো। এগুলো আপনি আমাদের লাস্ট কনভারসেশনের সময় বলছিলেন, এটা রিপ্লাই দিয়েছিলাম, বাট এটা অনেক আগের হ্যাঁ, কনভারসেশন, আপনার হয়তো মনে নেই, তাই আমি আরেকবার বলে ফেলি। সেটা শুনি। হচ্ছে যে আমার যে ক্লেম সেটা হচ্ছে যে কনসাসনেস, যে ব্রেন অ্যাক্টিভিটি ইজ নেসেসারি ফর কনসাসনেস, এটা আমি আপনার সাথে 100% অ্যাগ্রি করি। কিন্তু আমি এইটা অ্যাগ্রি করি হুম, না যে ইট ইজ সাফিসিয়েন্ট। এখন সাফিসিয়েন্ট না বলতে তার মানে আমি এইটা নেসেসারিলি ক্লেম করতেছি না যে এখানে কোনো ভূত, জিন, আত্মা এগুলো কিছু এসে গুতাগুতি করতেছে। কারণ এমন হইতে পারে যে হুম, এক্সট্রা কোনো ফিজিক্যাল ফেনোমেনা আছে যেটা আমরা এখনো জানি না, বাট অথবা মেটাফিজিক্যাল কিছু থাকতে পারে, নাও থাকতে পারে, কি আছে আমি জানি না। আমার ক্লেম শুধুমাত্র এতটুকুই যে এখানে আপনার ব্রেন অ্যাক্টিভিটি ইজ নেসেসারি বাট নট সাফিসিয়েন্ট। এখানে আমি আপনাকে কারণটা বলি এটা আমি কেন মনে করতেছি। এখন আপনি মনে করেন যে হুম, এর আগের শুনি। বার আপনি ডিপ্রেশনের এক্সাম্পল দিছিলেন, যে ডিপ্রেশন হলে আপনার হুম, সেরোটোনিন কমে যায়। তো আমরা বলতে পারি যে হুম, ডিপ্রেশন সেরোটোনিন এবং নিউরাল অ্যাক্টিভিটি ছাড়া আর কিছুই না। তো তখন হুম, আমি রিপ্লাইটা দিছিলাম যে এখন মনে করেন যে সেরোটোনিন কমলে যে ডিপ্রেশন হয়, এটা আপনি বুঝলেন হুম। কেমনে? আপনি বুঝলেন হইতেছে যে আপনি দেখছেন যে যার সেরোটোনিন কমে যেতেছে, সে ব্যক্তি আরো বেশি ডিপ্রেসড হয়ে যেতেছে। আপনার তাকে জিজ্ঞেস করতে হয়েছে তোমার কেমন লাগতেছে, ডিপ্রেস একটা লাগতেছে? তখন সে অ্যাসোসিয়েশন বলবে হ্যাঁ। স্টাডি তখন করেছেন, আপনি তাই না? হ্যাঁ, কিন্তু যদি কিন্তু আপনি যদি এটা আপনি এটা অ্যাসোসিয়েশন স্টাডির কথা পিওরলি, বলছেন, তাই না? হ্যাঁ, কিন্তু যদি পিওরলি আপনার সেরোটোনিন বা নিউরোলজিক্যাল অ্যাক্টিভিটি ছাড়া আর কিছুই যদি না হইতো, তাহলে কিন্তু আপনার ওই সাবজেক্টিভ রিপোর্টিং এর উপর রিলাই করা লাগতো না। তখন আপনি ওই সেরোটোনিন লেভেল দেখেই আপনি ডিপ্রেশন ডিরাইভ করতে পারবেন। কিন্তু আপনি কিন্তু সেরোটোনিন বলেন বা নিউরাল অ্যাক্টিভিটি বলেন, যতই ডিপে যান ওইখান থেকে কিন্তু আপনি ডিপ্রেশন, হ্যাপিনেস এইগুলো ডিরাইভ করতে পারবেন না। এইগুলা কোরিলেশন স্টাবলিশ করতে হলে আপনার অবভিয়াসলি সাবজেক্টিভ রিপোর্টিং এর উপর রিলাই করতে হবে। যদি ব্রেন অ্যাক্টিভিটি সাফিসিয়েন্ট হইতো তাহলে কিন্তু আপনার জিজ্ঞাসা করা লাগতো না ওই ব্যক্তিকে হুম, যে আপনার হুম। কেমন লাগতেছে, তাই না? তাহলে নিউরোসায়েন্সে কিন্তু একটা আপনার জিনিস আমি প্রত্যেকটা শাড়িতেই জিজ্ঞেস এখানে করতে জিনিসটা হয়। এখানে জিনিসটা তাহলে একটা জিনিস জিজ্ঞেস করি। ধরুন আ একটা ওই যে আমি তখন এই ইয়ের একটা উদাহরণ দিচ্ছিলাম শুনেছেন কিনা জানি না। একটা এই শেয়ার মার্কেটের একটা উদাহরণ আমি দিচ্ছিলাম। শেয়ার মার্কেট কিভাবে আ ইমপ্যাক্ট হয়, বিভিন্ন ফ্যাক্টর দিয়ে ইমপ্যাক্ট হয় এই জিনিসটা কি আমরা জানি? মানে আপনি জানেন মানে হ্যাঁ। বিভিন্ন ফ্যাক্টর থাকতে পারে। একটা সোশিও ইকোনমিক ফ্যাক্টর থাকতে পারে। কোন গভর্নমেন্ট আছে তার উপরে নির্ভর করতে পারে। কে সিইও তার উপরে নির্ভর করতে পারে। কে সিইও নয়, কাকে সিইও হতে উম হ আ করতে চাইছে সেটার উপরে নির্ভর করতে পারে। এরকম বহু জিনিস আমরা দেখেছি, তাই না? তার মানে এইটা একটা মাল্টিফ্যাক্টোরিয়াল ব্যাপার। ঠিক আছে? তাহলে আমরা যদি কোনো একটা ফ্যাক্টর ধরুন আ ঝড় হবে এইটার উপরে আমরা শেয়ার মার্কেটের সাথে যদি একটা অ্যাসোসিয়েশন আমরা নির্ণয় করতে চাই, তাহলে আমরা একটা অ্যাসোসিয়েশন একটা স্ট্রং অ্যাসোসিয়েশন উইথ ইস ভেরি স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিক্যান্স মানে একটা প্রাকৃতিক দুর্যোগের সাথে শেয়ার মার্কেটের সাথে কিরকম ওঠানামা করতে পারে তার একটা স্টাডি করলাম। ঠিক আছে? এইবারে সমস্যাটা হচ্ছে হুম, যে এই জিনিসগুলো এতটাই মাল্টিফ্যাক্টোরিয়াল ওই যে 3 বডি প্রবলেম এর মতন আরকি। এতটাই মাল্টিফ্যাক্টোরিয়াল কখনো, কখনো আমরা এই জিনিসগুলোর একটা ডিরেক্ট কোরিলেশন সামটাইম আমরা মানে এক্সাক্টলি কিভাবে কোরিলেট করছে সেই জিনিসটা আমরা আ সেই প্যাটার্নটা বা সেই ইকুয়েশনটা হয়তো আমরা এস্টাবলিশ করতে পারি না। তার মানে অবশ্যই আপনি এই জিনিসটা যখন বলছেন যে সেরোটোনিনের উপরে ডিপ্রেশন বা মুডের ওর সাথে একটা কোরিলেশন আছে এই জিনিসটা আমরা জানি। তার মানে এই সেরাটোনিন একটা ফান্ডামেন্টাল ফ্যাক্টর সেই জিনিসটা আমরা জানি। একটা ইমপ্যাক্টিং ফ্যাক্টর এই জিনিসটা জানি। তবে আপনার কথাটাও ঠিক। যদি এরকম সত্যিই তাই হতো, তাহলে তো আমরা সেরোটোনিনের একটুখানি লেভেল দেখেই আমরা বলে দিতাম, "আরে হ্যাঁ, তোর এই হয়েছে, তোর ওই হয়েছে।" সেই জিনিসটা তো আমরা ডিরেক্টলি বলে দিতাম। কিন্তু আমরা সেটা বলতে পারি না কেন? তার কারণ এই জিনিসগুলো একটা মাল্টিফ্যাক্টোরিয়াল ব্যাপার। আমাদের কাছে এতটাও এখনো পর্যন্ত ডেটা আমাদের কাছে নেই যে প্রত্যেকটা অ্যাসোসিয়েশন, প্রত্যেকটা অণু, পরমাণু কিভাবে কাজ করে, সেই ডিটারমিনিস্টিক লেভেলে আমরা এই জিনিসটাকে ডিটারমাইন করতে পারি না। তার মানে আ ধরুন কোনো মানুষের ক্ষেত্রে বেশি ধরুন খুবই একটা খুবই একটা দূষিত জল খেলে অনেকেরই হয়তো কলেরা হলো, চরণামৃত খেয়ে কলেরা হলো। কিন্তু কিছু, কিছু মানুষের কলেরা হলো না। তার মানে কি এটা যে আ এই কলেরাটা মানে কলেরার জীবাণু তা সেই কলেরার জীবাণু কি কলেরার জন্ম দেয় না? এটা কি এরকম কি অ্যাসোসিয়েশন বা এরকম কি ব্যাপারটা যে চরণামৃত খেলে
কলেরা হয় না বা কলেরা চররামৃত দূষিত নয়, সেই জিনিসটি কিন্তু নয়। তার মানে সেখানে কিছু আরো কিছু ফ্যাক্টর কাজ করছে যার কারণে ওই মানুষগুলোর ক্ষেত্রে কোনো হতে পারে তার ইমিউনিটি বেশি আছে বা সে হয়তো সেই ডোজে খায়নি বা কোনো একটা প্রবলেমের জন্য তার সাথে সেই জিনিসটা হয়নি। কিন্তু আমরা এই জিনিসটা তো সিগনিফিক্যান্টলি একটা স্ট্যাটিস্টিক্যাল উইথ হাই সিগনিফিক্যান্স, উইথ a হাই কনফিডেন্স আমরা এই জিনিসটা বলতে পারছি যে কলেরা, ভিব্রিও কলেরি, এই ভিব্রিও কলেরি যদি আমরা পাই তাহলে কলেরা হওয়ার সম্ভাবনা আছে এই জিনিসটা আমরা বলতে পারছি, তাই না? হুম, হুম, হুম। আহ, আম, অমিত ভাই তো অমিত ভাই হ্যাঁ, আমার নিশ্চয়ই একটা ভাই। সম্পূরক আমার একটা সম্পূরক প্রশ্ন হচ্ছে যে শিওর। সেরোটোনিন ইনহিবিটর গুলা তো অবশ্যই সিগনিফিকেন্ট রোল প্লে করার জন্য যখন আমরা ডিপ্রেশনের রোগীদেরকে ইমিপ্রামিন হাইড্রোক্লোরাইড টাইপের এই ধরনের ট্রাইসাইক্লিক অ্যান্টি ডিপ্রেসেন্ট দেওয়া হয় তখন তো এগুলা কাজ করছে, কিন্তু হুম। শুধুমাত্র যে ওষুধের কারণে একটা ব্যক্তি ডিপ্রেশন থেকে বের হয়ে আসবে এটাও তো ডাক্তারেরা বলছে না, তাই না? নিশ্চয়ই সেই কারণেই বলছি যে ব্যাপারটা তো মাল্টিফ্যাক্টোরিয়াল কিছুটা, তাই না? সেই মাল্টিফ্যাক্টরিয়াল। মাল্টিফ্যাক্টোরিয়াল কি জিনিসগুলো কিভাবে এক্সাক্টলি কাজ করে সেই প্যাটার্নটা অনেক সময় আমরা বুঝতে পারি না বা সেই রকম স্টাডি, অ্যাসোসিয়েশন স্টাডি আমাদের কাছে অনেক সময় থাকে না। তা এপিসি ভাই একটা জিনিস আমি এই ইয়ের সাথে এই আ এইচ.সি. ভার্মার তো নাম শুনেছেন? ওই যে সেই ফিজিক্সের যে এইচ.সি. ভার্মা নাম শুনেছেন তো নিশ্চয়ই? 11-12 প্রত্যেকেই প্রায় এই টাক মাথা এইচ.সি. দিয়ে। ভার্মার বই পড়ে। হ্যাঁ। শুনেছেন নিশ্চয়ই। হুম, হুম, তা এই ভদ্রলোককে জিজ্ঞেস করেছে যে, "আপনি অ্যাস্ট্রোলজি মানেন কিনা?" তো উনি বলছে, "আমি অ্যাস্ট্রোনমি মানি, কিন্তু অ্যাস্ট্রোলজি মানি না।" কিন্তু অনেক সময়ই দেখেছি যে কিছু লোক এমন কিছু প্রেডিকশন করে, ভবিষ্যৎ সম্পর্কে এমন কিছু প্রেডিকশন করে যে সেগুলো মিলে যায়। তাহলে আমরা একটা কাজ করতে পারি। এরকম হতেই পারে যে আমরা যে সায়েন্সটাকে বা আমরা যে মডেলিংটা যে পৃথিবীতে বা মহাবিশ্বের যে মডেলিংটা আমরা করেছি, সেই মডেলিংটার বাইরে হয়তো আরো কিছু ফোর্স বা কোনো কিছু আছে যে জিনিসটা আমরা জানি না। এখন এই যে জানি না, এটা হতে পারে জানি না। কিন্তু আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে এরকমই অনেকজন অ্যাস্ট্রোলজারকে নিয়ে এসে তাদেরকে দিয়ে একটা স্টাডি করতে পারি যে তারা কতটা পারফেকশন এর সাথে তারা প্রেডিক্ট করতে পারছে। তার মানে আমরা একটা অ্যাসোসিয়েশন স্টাডি করতে পারি। তার মানে আমি এটা বলতে চাইছি যে, তার মানে উনি যেটা বলতে চাইছেন যে, আমরা কিভাবে কাজ করে এই জিনিসটা না জানলেও আমরা একটা অ্যাসোসিয়েশন স্টাডি আমরা করতে পারি যে, এটার সাথে এটা অ্যাসোসিয়েটেড কিনা বা এটা সত্যিই কাজ করছে কিনা এই জিনিসটা বলতে পারি। এই অ্যাসোসিয়েশন স্টাডিটা আপনি যে এই কথাটা বলছিলেন, আপনি একটু এসে আগে বললেন যে, এই মেডিকেল সায়েন্স সম্পর্কে। তা মেডিকেল সায়েন্স তো বেশ কিছুটা ওই অ্যাসোসিয়েশন স্টাডির উপরেই চলে যে, আ এটার সাথে এটা অ্যাসোসিয়েটেড কিনা। এপিডেমিওলজিতে তো বেশ খানিকটাই তো এই অ্যাসোসিয়েশন স্টাডি গুলোই করা হয় যে কিভাবে আ জ মানে দূষিত জল সেবনের সাথে বিভিন্ন ধরুন আ এই পোলিও হওয়ার কতটা অ্যাসোসিয়েশন আছে। এই ধরনের জিনিসগুলোর উপরে তো অনেকটা চলে। তো সেরকমই একটা অ্যাসোসিয়েশন স্টাডি যদি আমরা করতে পারি তাহলে আমরা কিভাবে কাজ করছে না জানলেও অন্ততপক্ষে এটা যে একটা অ্যাসোসিয়েটেড ব্যাপার, এটা যে কাজ করে সেই জিনিসটা বলতে পারি। এখন এইরকম কোনো স্টাডি হয়নি বা এরকম কেউ করতে পারেনি বা এরকম কেউ অ্যাসোসিয়েশন দেখাতে পারেনি অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে, যেখানে এই অ্যাসোসিয়েশনটা আমরা সিগনিফিক্যান্টলি একটা উইথ হাই কনফিডেন্স এই জিনিসটা আমরা প্রুভ করতে পারি। তো সেই জিনিসটা কেউ করেনি। কিন্তু আপনি যে বলছেন যে জিনিসটা আপনার যদি এরকম মনে হয় যে আ যে না এইটা শুধুমাত্র একটা ইলেক্ট্রোকেমিক্যাল ইমপ্যাক্ট নয় বা একটা শুধুমাত্র নিউরনের এফেক্ট নয়, আরো বাইরে তার কিছু বাইরে থাকতে পারে। ওই কোয়ান্টাম কনসিয়াসনেস বা এই ধরনের কোনো কিছু যদি বলতে চান, তাহলে একটা হাইপোথিসিস দিয়ে সেটা সম্পর্কে না জানলেও অন্ততপক্ষে একটা অ্যাসোসিয়েশন স্টাডি আমরা করতেই পারি। তাই না? এপিসি ভাই, এসিপি ভাই সরি। হুম। এসিপি, হ্যাঁ। ওই এরকম যে কোনো এসিপি হইতেছে আমি আগে তাহলে যে আপনার নামটা আসলাম হাইপোথিসিস সেটার শর্ট ফর্ম। অসুবিধা নেই। সেটা ঠিক আছে। কিন্তু আপনি এরকম কোনো আপনার তাহলে প্রপোজালটা কি? এবং সেরকম মানে আমরা কিভাবে এরকম একটা অ্যাসোসিয়েশন স্টাডি করতে পারি একটু শুনি? আচ্ছা, আপনি যে কথাটা বলছেন যে কোয়ান্টাম কোনো রিঅ্যাকশন আছে কিনা, এটা নিয়ে আমি আপনার কোশ্চেনটা অ্যান্সার করার আগে এটা নিয়ে একটা ইন্টারেস্টিং কথা বলে নিই। আমাদের ব্রেনে কিন্তু হ্যাঁ। অ্যাকচুয়ালি ওই যে শিওর। সেলের ভিতরে যে মাইক্রোটিউবুল থাকে ওর ভিতরে কিন্তু আপনার কিছু রিসেন্টলি এভিডেন্স পাওয়া গেছে যে কোয়ান্টাম ফিজিক্সের রিঅ্যাকশন হতে পারে। সো হু, সেটা হু। বাদ দিলাম, সেটা ইরেলিভেন্ট, এটা জাস্ট ইন্টারেস্টিং ফ্যাক্ট হিসাবে আমি বললাম। তো এখন আমি মনে করতেছি যে কনসাসনেস জিনিসটা কি, আমি বলবো যে ইন মাই অনেস্ট ওপিনিয়ন যে
আই হ্যাভ নো আইডিয়া, বাট আমি জানি যে এখানে ব্রেন অ্যাক্টিভিটি হোক, ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি হোক, কোয়ান্টাম মেকানিক্যাল অ্যাক্টিভিটি হোক, এগুলো সবকিছু একটা রোল প্লে করে, এবং এগুলো ছাড়া ছাড়া আপনি কোনোভাবে কনসাসনেস জেনারেট করতে পারবেন না। এটা হইতেছে আমার হাইপোথিসিস। একটা টিভি রিমোট কখনো ওকে। কনসাস হতে পারে না, কারণ এর মধ্যে এগুলা যে নেসেসারি কম্পোনেন্ট এগুলা নাই। বাট আমি না তাহলে এইটুকু তাহলে আপনি এসিপি আমার ভাই সাথে একটা জিনিস অবশ্যই। না, না তাহলে হুম। একটা জিনিস আমাদেরকে হ্যাঁ, হ্যাঁ, সরি, দেখুন সরি। আমি যদি এরকমভাবে ডিফাইন করি কনসিয়াসনেসটাকে যে উত্তেজনায় সাড়া দেওয়া। শুধুমাত্র এইটুকু। হ্যাঁ? আমার কাছে কনসিয়াসনেস মানে উত্তেজনায় সাড়া দেওয়া। ঠিক আছে? এবারে আমার ডেফিনিশন অনুযায়ী কিন্তু টিভির রিমোট এবং টিভি এইটা কিন্তু একটা কনসিয়াস সিস্টেম। কারণ আপনি টিভি রিমোটটা চাপলেন, সেখানে একটা সিগন্যাল দিলেন, সেই সিগন্যালে সেই উত্তেজনায় সে সাড়া দিল, সে রেসপন্স করল। এই জিনিসটা আমার ডেফিনিশন অনুযায়ী কিন্তু সমস্ত কিছুই মানে গোটা মহাবিশ্বের সবকিছুই ইচ অ্যান্ড এভরি সিঙ্গল থিং কনসিয়াস। ঠিক আছে? এইবারে আপনি যদি সেটা যদি বলেন যে না এই ডেফিনিশনটা আমি মানি না, তাহলে আপনাকে একটা কংক্রিট ডেফিনিশন দিতে হবে। সেই ডেফিনিশনটা এরকমও হতে পারে যেরকম আমরা লাইফের ডেফিনিশন দিই, যেখানে আমরা শুধুমাত্র প্রপার্টি ব্যাখ্যা করি। বলি যে এই প্রপার্টি গুলো যার মধ্যে থাকে তাকে আমরা লিভিং বলে মনে করব। ঠিক আছে? যেমন ধরুন বলল যে একটা এমন একটা সিস্টেম, একটা যে সেলফ প্রপাগেটরি সিস্টেম লাইফ লিভিং বলতে গিয়ে এবং যে ডারউইনিয়ান ইভলিউশন ফলো করে। তার মানে ডিসেন্ট উইথ মডিফিকেশন অ্যান্ড অ্যান্ড দিস ওয়ান ডিসেন্ট উইথ মডিফিকেশন অ্যান্ড ন্যাচারাল সিলেকশন। এই জিনিসটা যেটা ফলো করে সেটাকে আমরা বলব। তার মানে সেই সোলারিসের যে ইয়েটা ছিল যে যে ভাবনা চিন্তা করতে যে সাগরটা, সেই সাগরটাকে আপনি কি বলবেন? সেটাকে আমরা বলতে পারি লিভিং বলবো আমাদের ইয়েতে? তার উত্তরটা হচ্ছে না। কারণ সে ডিসেন্ট উইথ মডিফিকেশন সে দেখাচ্ছে না। সে শুধুমাত্র একটা সে সেলফ প্রপাগেশন ও দেখাচ্ছে না। সে ভাবনা চিন্তা করতে পারছে। কিন্তু সে আমাদের অর্থে, আমাদের এই সংজ্ঞার অর্থে সে কিন্তু লিভিং নয়। তখন আপনি বলতে পারেন যে এমন একটা কমপ্লেক্স সিস্টেম যে জিনিসটা হয়তো ভাবনা চিন্তা করতে পারে, এনালাইসিস করতে পারে। সেরকমভাবে তাহলে আপনাকে ডিফাইন করতে হবে একটা যে হ্যাঁ, আমার কাছে একটা এরকম একটা ডেফিনিশন। সেই ডেফিনিশন নিয়ে আমি তারপরে আমি এনালাইসিস করব যে এইটা তারপরে আমি ডিফারেনশিয়েট করব। বুঝেছেন? তাহলে সেরকম একটা হাইপোথিসিস বা সেরকম একটা ডেফিনিশন আপনাকে নিয়ে আসতে হবে। হ্যাঁ? আচ্ছা, আপনি আমাকে লাস্ট টাইম একটা ডেফিনেশন আনতে বলছিলেন, মানে লাস্ট টাইমে আপনাকে আমি একটা ডেফিনেশন দিছিলাম, পরে আপনি বলছেন যে নতুন একটা ডেফিনেশন নিয়ে আসতে, কারণ ওই ডেফিনেশনের ভিত্তিতে আমরা এটা এক্সক্লুড করতে পারি না যে একটা টেবিল ল্যাম্প কনসাস নাকি কনসাস না। সো আমার কাছে মানে পুরানো ডেফিনেশনটাই আমি মডিফাই করে নিয়ে আসছি আপনার জন্য। কিন্তু শুনি। অমিত ভাই, ডেফিনেশনটা আগে আহ, আমি জানি না আপনার কাছে চাইছিলেন ডেফিনেশনটা, বুঝছেন তো? তো মানে কিন্তু তখন আমি যে ডেফিনেশনটা দিয়েছিলাম ওইটার ভিত্তিতে আপনি এক্সক্লুড করতে পারবেন না যে মনে করেন একটা টেবিল ল্যাম্পের মধ্যে কনসাসনেস আছে নাকি নাই। তো আমি নতুন মানে মডিফাই করে নিয়ে আসছি ওইটা, ওইটা আমি আপনাকে দিব। কিন্তু শুনি। তার আগে আপনি যদি কিছু মনে না করেন, আমি আপনাকে একটা থট এক্সপেরিমেন্ট দিই, ঠিক আছে? এই থট শিওর। দিব অমিত ভাই? এটা এখানে আবার মনে করার কি আছে? এখানে মনে করার কি আছে? এখানে মনে করার তো আচ্ছা, কিছু এটা নেই। যদি আমি ভুল হয় আমি ভুল। তাতে অসুবিধা কি আছে? তাই আমি নিজেকে সরাসরি শুধরে নেব। এখানে তো এখানে তো মনে করার কিছু নেই। বলুন না শুনি। একবার মানে নির্দ্বিধায় বেঝিঝক যাকে বলে হিন্দিতে। বলুন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, মনে করেন আপনি ইন্দ্রাণী সুদ ভাইকে ধরে নিয়ে আসছেন। আপনি ইন্দ্রাণী সুদ ভাইকে বললেন যে ইন্দ্রাণী সুদ সাহেব, আপনি হইতেছেন যে একটার পর একটা কালারের কথা চিন্তা করেন। ঠিক আছে? সে প্রথম লাল রঙের কথা ইমাজিন করতেছে, তারপর ব্লু, তারপর গ্রিন, তারপর ইয়েলো, এমনি ইমাজিন করতেছে। এন্ড এট দ্য সেম টাইম আপনি তার ব্রেনে ইমেজিং করতেছেন। আপনি ইন্দ্রাণী সুদ ভাইকে বললেন যে 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 রং চিন্তা করতেছো, চিন্তা করো, কিন্তু আমাকে বলবো না কি চিন্তা করতেছো। ইমেজিং করতেছেন। এখন আপনি ইমেজিং করে বলে দিতে পারবেন ইজিলি যে সে কোন রং চিন্তা করতেছে, কারণ আপনি অলরেডি জানেন যে অক্সিপিটাল লোবে কোন রং রিপ্রেজেন্ট করে, কোন এরিয়া কোন রংকে represent করে, এটা অলরেডি আপনি জানেন। কিন্তু এখন সেকেন্ড জিনিসটা চিন্তা করেন যে আপনি মনে করেন শুধু রঙের কথা চিন্তা করেন সিরিয়ালি, এবং আপনাকে সব ইমেজিং টেকনোলজি দিয়ে দেওয়া হলো, আপনি পুরো সাব অ্যাটমিক লেভেলে ওই যে কোয়ান্টাম ফিজিক্স রিয়াকশন হইতেছে যে ওইগুলোও দেখতে পাইতেছেন ওই ব্রেন ইমেজিং এ। কিন্তু টুইস্ট হইতেছে যে আপনি ইন্দ্রাণী সুদ ভাইকে জিজ্ঞেস করতে পারবেন না যে সে কি রং চিন্তা করতেছে, এবং আপনার প্রায়র কোনো অ্যাসোসিয়েশন স্টাডির অ্যাক্সেস আপনার কাছে নাই। কিন্তু আপনি ব্রেনে সব দেখতে পারতেছেন, সব একেবারে সাব অ্যাটমিক লেভেলে যায় দেখতে পারতেছেন যে কি কোথায় কোন ইলেকট্রন ফায়ারিং করতেছে। তো আপনাকে যতই সফিস্টিকেটেড ইনস্ট্রুমেন্ট দিয়ে দেওয়া হোক এখানে, আপনি কি কোনো অবস্থাতেই বলতে পারবেন যে সে অ্যাকচুয়ালি কি কালারের কথা চিন্তা করতেছে, যদি আপনি তাকে জিজ্ঞাসা না করেন এবং প্রায়র অ্যাসোসিয়েশন স্টাডি অ্যাক্সেস আপনার কাছে না থাকে? হ্যাঁ, যদি এরকম জিনিসটা বলেন যে আমার কাছে খুব সফিস্টিকেটেড একটা এক্সপেরিমেন্ট আছে আমি এবং তার সমস্ত অ্যাসোসিয়েশন স্টাডি আমি করেছি। তার মানে
তখন আমি কি করি জানেন? মানে আমি কি করতে পারি জানেন? যে আমার এই ডেটাটা বা অ্যাসোসিয়েশন স্টাডিটা কারেক্ট কিনা সেটা দেখার জন্য আমি কতগুলো টেস্ট করব, কতগুলো ভ্যালিডেশন করব। ঠিক আছে? যদি আমি হুম। ভ্যালিডেশন করে দেখি যে এটার মধ্যে কোন রকম সমস্যা আছে, তখন আমি রি মানে আমি আবার ওই যে প্যাটার্ন যেটা রেকগনাইজ করেছি বা যে অ্যাসোসিয়েশন স্টাডিটা করেছি বা যে প্যাটার্নটা আমি আ মানে আমি যে কেমিক্যাল যে যে কেমিক্যাল যে সিগন্যালটার সাথে যেটার সাথে অ্যাসোসিয়েট করেছি যে এটা হলে উনি গ্রিন বলছেন, এটা হলে উনি রেড বলছেন বা উনি আ ম্যাজেন্টা বলছেন। এই স্টাডিটাকে আমি আবার রিটিউন করার চেষ্টা করব। রিফাইন করার চেষ্টা করব। এবং আমি জেনারেলি সেরকম স্টাডি আমরা করি, হ্যাঁ? আপনি যদি বলেন সমস্ত sophisticated পৃথিবীতে যতটা আমি মনে করতে পারি এরকম sophisticated সমস্ত কিছু যদি ইয়ে থাকে, আমার কাছে যদি access থাকে এবং আমি যদি এই জিনিসটা আমি জানি, আমার কাছে একটা পারফেক্ট মডেলিং থাকে যে cerebral cortex কিভাবে এই এগুলোকে ইন্টারপ্রেট করে, তাহলে আমার উত্তর হচ্ছে হ্যাঁ, আমি এই আনসারটা পারফেক্টলি with a very high accuracy এই জিনিসটা কিন্তু আমি দিতে পারব। আচ্ছা অমিত ভাই, এটা এসিপি মনে হয় ভাই। ভুল বুঝছেন। আমি বলতেছি যে আপনার কাছে কোনো অ্যাসোসিয়েশন স্টাডি নাই, প্রায়র কোনো অ্যাসোসিয়েশন স্টাডি আপনার কাছে নাই, এবং আপনি ইন্দ্রাণী সুদ ভাইকে জিজ্ঞাসাও করতে পারবেন না। খালি আপনি ব্রেন ইমেজিং করতে পারবেন। তাহলে শুধুমাত্র ব্রেন ইমেজিং যতই সফিস্টিকেটেড ভাবে করেন না কেন, যদি প্রায়র অ্যাসোসিয়েশন স্টাডি না থাকে আপনার কাছে, ওইটা আপনি অ্যাক্সেস করতেই পারবেন না। এবং ইন্দ্রাণী সুদ ভাইকে যদি আপনি জিজ্ঞাসা না করতে পারেন যে কি কি দেখতেছে বা কি কল্পনা করতেছে, তাহলে কি হুম। তখন কি শুধুমাত্র ইমেজিং করে আপনি বলতে পারবেন কিনা? এটা তার মানে ধরুন আমার আমি যদি কোশ্চেন আপনাকে ছিল। বলি আপনি আপ- আচ্ছা আপনাকে আপনি যদি তো বলি প্রায়র স্টাডি গুলোকে আপনি ভালোভাবে দেখবেন, কিন্তু প্রায়র স্টাডি তো আপনার কাছে নাই। হ্যাঁ, তারপরে ধরুন আমি আপনাকে যদি এরকম বলি একটা জিনিস যে একটা প্রজেক্টাইল আছে। ঠিক আছে? এই প্রজেক্টাইলটা আ এই প্রজেক্টাইলটা ঠিক যেরকম নিউটনের যে গতিসূত্র সেই গতিসূত্র ফলো করে না। সেখানে আপনি জানেন না যে গ্র্যাভিটি কিভাবে কাজ করে। কিন্তু আপনাকে একটা এরকমভাবে একটা ডিরাইভ করতে হবে যে এইটার পেছনে এগুলোকে আপনাকে প্রেডিক্ট করতে হবে যে একটা প্রজেক্টাইল থেকে একটা কামানের গোলা যদি ছুড়ি তাহলে কিভাবে এই জিনিসটা কাজ করবে সেটা আপনাকে ডিরাইভ করতে হবে। তা গিভেন দ্যাট এখানে আপনি এমন একটা ওয়ার্ল্ড এ আছেন, যে ওয়ার্ল্ডটা আপনার কাছে একদমই অচেনা, যে ইউনিভার্সটা একদমই অচেনা, যেখানে এই যে নিউটনের যে সূত্রগুলো সেগুলো খাটে না বা আমরা যেভাবে দেখি গ্র্যাভিটি যেভাবে কাজ করে সেরকমভাবে কাজ করে না। হয়তো দেখুন হয়তো এরকম যে গ্র্যাভিটি কিছুটা দূরে আকর্ষণ হিসেবে কাজ করে, কিছুটা দূরে বিকর্ষণ হিসেবে কাজ করে, আবার খানিকটা দূরে আকর্ষণ হিসেবে কাজ করে। এরকম মানে একটা ভজকট ব্যাপার আরকি। তো যদি আপনি এরকমভাবে ১ম থেকেই করতে যান, তাহলে কিন্তু কিছুতেই আপনি এই জিনিসটিকে প্রেডিক্ট করতে পারবেন না যে কোথায় যাবে, কোথায় ইয়ে হবে। ঠিক আছে? তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে ১ম এই আপনাকে একটা অ্যাসোসিয়েশন স্টাডি করে নিতে হবে যে কতগুলো করে এই জিনিসগুলো দেখার চেষ্টা করতে হবে। একটা ম্যাথমেটিক্যাল মডেলিং তৈরি করতে হবে। তো এখন যদি শুধুমাত্র ইমেজিং এর কথা বলেন, শুধুমাত্র ব্রেইন ইমেজিং যে কিভাবে ফাংশন করছে, ধরুন এফএমআরআই করছেন, একটা ফাংশনাল এমআরআই করছেন। হ্যাঁ, তাহলে নিশ্চয়ই অবশ্যই ১ম এই আপনি এই জিনিসটা বলতে পারবেন না যে ইন্দ্রানী ভাই কোন কালারের কথা ভাবছেন, কোন কালারের কথা চিন্তা করছেন। কিন্তু আমার কাছে যদি সেই জিনিসটি বলছিলাম যে আমার কাছে যদি এরকম একটা ডেটা থাকে, লার্জ এনাফ ডেটা থাকে যে ডেটাটা আমার কাছে ভ্যালিডেটেড, যে ডেটাটা আমি আমি বারবার ভ্যালিডেট করেছি, সেই অ্যাকুরেসি টাকে আমি বাড়িয়েছি। আমার ম্যাথমেটিক্যাল মডেলিংটা বা এই যে মডেলিংটাকে আমি সেটাকে অ্যাকুরেসির দিকে এগিয়ে নিয়ে গেছি। সেখানে কিন্তু আমি উইথ হাই কনফিডেন্স এই জিনিসটি কিন্তু আমি বলতে পারবো। মানে আমি সেই জিনিসটাই বলতে চাইছি যে হ্যাঁ, এই জিনিসটা বলতে পারবো। ১ম এই হয়তো বলতে পারবো না। কিন্তু আমি এই জিনিসটা বলতে পারবো। আমি এই জিনিসটাই বলতে চাইছি যে সেখানে আ যখন যখন ইন্দ্রাণী সুদ ভাই ভাবছে, এই ভাবাটা কিন্তু শুধুমাত্র একটা ইলেক্ট্রোকেমিক্যাল সিগন্যাল ছাড়া আর কিছুই না। এই ইলেক্ট্রোকেমিক্যাল সিগন্যালটাকে ব্রেইন প্রসেস করছে, সেরিব্রাল কর্টেক্স প্রসেস করছে এবং সেই জিনিসটিকে আমরা একটা ইমার্জেন্ট প্রপার্টি হিসেবে আমরা দেখছি, একটা কনসিয়াসনেস হিসেবে বা একটা কালার হিসেবে আমরা দেখছি। আমাদের ব্রেইন সেইভাবেই ট্রেন্ড। আমি এটাই বলতে চাইছি যে একটা ওয়েভলেংথ কে আমাদের ব্রেইন ট্রেন্ড টু সি অ্যাজ এ কালার। এই কালারটার কিন্তু কোন রকম এক্সিস্টেন্স নেই। এবং ঠিক এই কারণেই একটা এক্স-রে যখন দেখবেন তখন এই এক্স-রে কোন রকম কালার হয় না বা ইনফ্রারেড যে কালার গুলো, এই ইনফ্রারেড গুলোর কালার কিছু হয় না। কারণ ব্রেইন সেটাকে ওইভাবে ইন্টারপ্রেট করতে পারে না। কিন্তু এই জিনিসটাকে দেখতে পায়। কিভাবে দেখতে পায়? একটা মানে একটা ভ্যালু অফ গ্রে শেডস এইটা হিসেবে কিন্তু দেখতে পায়। মানে যদি আমাদেরকে দেখায় তখন আমরা সেভাবেই ইন্টারপ্রেট করি। যদি ইন্টারপ্রেট না করেন তখন একটা সিউডো কালারিং করতে হবে তাহলে আপনাকে এই জিনিসগুলোতে। হুম? এসিভি মানে কি বোঝাতে চাইছি এই জিনিসটা বুঝতে পেরেছেন? অমিত ভাই,
একজন কালার ব্লাইন্ড লোক যদি ধরেন ছোটবেলা হ্যাঁ, থেকে যে কালারটাকে ভুল দেখতেছে, সে যদি ধরেন যেটা সবুজ কিন্তু সে ধরেন কালার ব্লাইন্ড, তাকে যদি সেটাকে লাল দেখানো হয় এবং সে লালই দেখে, কিন্তু আমরা যখন বলি যে এই জিনিসটা সবুজ, সে তো তার ব্রেন তো এগুলা বুঝতে পারে না, তাই না? তো কালার ব্লাইন্ড একজন যখন যে মানুষ হয় সেই কালারটাই কিভাবে দেখে, সেই জিনিসটাই কিভাবে দেখে সেটা কিন্তু ব্রাইটনেস ভ্যালুতে দেখে। মানে সেটা ব্রাইট নাকি ব্রাইট নয় এইরকম ভ্যালুতে কিন্তু দেখে। ব্রেন কিন্তু এরকম দেখে না যে একটা অন্য কালার দেখে, এরকম কিন্তু না। মানে আমাদের কাছে যে সমস্ত সিগন্যাল গুলো আসে, সেই সিগন্যাল গুলো আমরা কি করি, আমরা প্রসেস করি। আমাদের সেরেব্রাল কর্টেক্স এই জিনিসটাকে এটা প্রসেস করে। এইখানে তার মানে যে গ্রিনের জন্য যে ইয়েগুলো আছে, যে সেন্সর গুলো আছে, সেখান থেকে যখন ইলেকট্রিক্যাল সিগন্যাল আসে, তখন ব্রেন সেটাকে সেই সিগন্যাল গুলোতে, যেগুলোতে উজ্জীবিত হয়, যে ওয়েভলেংথ এ উজ্জীবিত হয়, সেই ওয়েভলেংথ এর লাইট এলে আমরা সেটাকে ওই সবুজ বা লাল ঐরকম দেখি। এখন যদি ওইটা না থাকে, ওই সবুজটাকে ইন্টারপ্রেট করার যে সিগন্যাল, যে রিসেপ্টরটা সেটা যদি না থাকে, তখন সে কিন্তু শুধুমাত্র একটা ব্রাইটনেস হিসেবে দেখে। সেখানে আলো আছে কি নেই সেই হিসেবে দেখে। তার বেশি কিন্তু মানে সে গ্রে স্কেল এ জিনিসটা দেখে। তাই না? আচ্ছা আচ্ছা, আমি মনে করছি এস যে সে হয়তোবা ভুল রঙে দেখে। না, সে আচ্ছা, কিন্তু একটা গ্রে স্কেল দেখে। এবং এইজন্য ওই ইশিহারার যে চার্ট গুলো, সেই ইশিহারার চার্ট গুলো এরকমভাবেই তৈরি করা হয়। যে যদি কারোর কাছে ওরকম না থাকে তাহলে সে মিক্স করে ফেলবে আলোটা। মানে ওই ইয়েটাকে ইন্টারপ্রেট করে ফেলবে, ভুল ইন্টারপ্রেট করবে, মিক্স করবে এবং সে অন্য একটা নাম্বার দেখবে। ঠিক আছে, জি ভাই। এসিবি এসিবি ভাই, আপনি আচ্ছা কিছু একটা বলতে অমিত ভাই, চাইছিলেন? এখানে তাহলে হ্যাঁ, জি, জি। ইন্দ্রাণী সুদ ভাই যেটা বললো দ্যাট ওয়াজ হেল্পফুল। আমি ওইখান থেকে একটা থট এক্সপেরিমেন্ট, মানে ওইখান থেকে একটা থট এক্সপেরিমেন্ট আপনাকে দেই। সেটা হইতেছে যে মনে করেন আপনি কালার ব্লাইন্ড, আপনি খালি কালার ব্লাইন্ড বলতে আপনি খালি ব্ল্যাক এন্ড হোয়াইট দেখতে পারেন, আপনি জীবনও লাল রং দেখেন নাই। তো এখন হইতেছে যে আপনি ওই যে টিটিএম আপুকে ধরে আনলেন, বললেন যে এই তুমি আপনি লাল রঙের কথা চিন্তা করেন। সরি, আমি তুই বলে ফেলছি ভুলে, ভেরি সরি অ্যাবাউট দ্যাট। বললেন আপনি যে আপনার টিটিএম আপুকে ধরে এনে টিটিএম মানে বললেন কি যে জানেন আপনি তো? টিটিএম এর লাল আগে রং। টিটিএম এর টিটিএম এর নামের আগে আরেকটা টি লাগবে। সেটা হচ্ছে টক্সিক টিটিএম। নামটা চেঞ্জ করে দিতে আহ হবে। আল্লাহ, আমি কি টিটিএম করলাম মানে ভাইয়া? আচ্ছা ঠিক আছে, শুনি এসিপি ভাই। হ্যাঁ, এটা যেরকম ভাবে আওয়াজ দেয় টিটিএম মাঝে, মাঝে আমি শুনেছি লোকজনকে যেভাবে টকায়, রীতিমতো টকাচ্ছিল একদিন। যে একদিন লেগ তো পুলিং করছিল ভাইয়া একজন লোক। কোন দিন আমি একটু বের ভাইয়া? করে দেখাবো। আমি দেখলাম বাপরে! এত উন্নতি হয়েছে। এর সঙ্গে কথাই বলতো না সে। বাঁশবিড়ি ভাইও দেখলাম একজনকে টকাচ্ছে। হ্যাঁ, রীতিমতো টকাচ্ছে। এই ফারাজ ভাইয়ের পাল্লায় পড়ে। যাই হোক, ফারাজ ভাই তো এসে গেছে। আমি এখন একটুখানি ফ্রি। হ্যাঁ, ঠিক আছে, এসিপি ভাইয়ের কথাটা শুনে তারপরে আমি আপাতত বিদায় নেব। আমার ডিনারটা আধা পড়ে আছে। সেটা শেষ করব, পরে আসবো। হ্যাঁ? আচ্ছা, এসিপি ভাই বলুন, অমিত শুনি। ভাই, তাহলে আমি আপনাকে একটা লাস্ট একটা থট এক্সপেরিমেন্ট দিই, এবং জি, এইটার অ্যান্সার দিয়ে আপনাকে আমি আর ধরে মানে বিরক্ত করবো না। সো লাস্ট আচ্ছা থট শুনি। এক্সপেরিমেন্ট হচ্ছে, মনে করেন আপনি পুরোপুরি কালার ব্লাইন্ড, খালি যদিও এটা রিয়েল লাইফে হয় না, কিন্তু মনে করেন যে আপনি খালি ব্ল্যাক এন্ড হোয়াইট দেখতে পান, জীবনেও লাল রং হুম, দেখেন। এখন আপনি টিটিএম আপুকে ধরে এনে বললেন যে টিটিএম তুমি এখন আহ, লাল রঙের কথা ইমাজিন করতে থাকো। কারণ টিটিএম আপু লাল রঙের কথা হ্যাঁ, ইমাজিন করতেছে, সে লাল রংটা দেখতে পাইতেছে তার মনের মধ্যে। এখন আপনি তার ব্রেন ইচ্ছা মতো ইমেজিং করলেন। আর আপনি যতই ইমেজিং করেন হ্যাঁ, না কেন, আপনি কি জীবনে বুঝতে পারবেন যে লাল রংটা কি, যতক্ষণ পর্যন্ত আমি আপনার কালার ব্লাইন্ডনেসটা ঠিক না করে দিতেছি? আপনি কি লাল রঙের না, সম্পর্কে কোনো দেখতে আইডিয়া রাখতে পারবেন? ইমাজিন মনে করেন করতে আপনি পারবে ইচ্ছা না, মতো ব্রেন ইমেজিং করলেন ইমাজিন করতে ঠিকই আমি। পারবে না, তারপরে ইমাজিন করতে ইমাজিন তো পারবে না। দেন করতেই পারবে না। দাদা, ইমাজিন না, দেন এখানে করতে আমার পারবে না সেটা। পয়েন্ট পয়েন্টটা কি ইয়া ভাই, এসিপি ভাইয়া? এসিপি হ্যাঁ, ভাই তো জাস্ট এখানে হইতেছে, সরি আমি এক্সপেরিমেন্টটা পুরোপুরি বলে না। আপনি টিটিএম আপুকে টিটিএম আপুকে আপনি বললেন যে লাল রং ইমাজিন করো, লাল রং ইমাজিন করতেছে, তারপর আপনি ইচ্ছা মতো স্টাডি করলেন। ঠিক আছে, যে আপনি চিন্তা করলেন যে মানে স্টাডি করলেন, সব জানেন যে লাল রঙের সাথে যে কি কি ব্রেন অ্যাক্টিভিটি অ্যাসোসিয়েটেড। মানে এটা দেখার পর আমি চিকিৎসা করে আপনার কালার ব্লাইন্ডনেসটা কিওর করে দিলাম। কারণ কিওর করে দেওয়ার পর আপনাকে আমি কিছু টমেটো, ম্যাঙ্গো, তারপর কি বলবো, জ্যাক ফ্রুট এগুলো দিলাম। তখন আমি বললাম যে এদের মধ্যে কোনটা লাল, বলেন তো, আপনি কি বলতে পারবেন? তো এটা হইতেছে থট এক্সপেরিমেন্ট। তখন ফারাজ অর্ণব ভাই বললো যে বলতে পারবে না। তো আপনি কি ফারাজ অর্ণব ভাইয়ের সাথে একমত? ওয়েল, এটা একদমই নয়।
এটাতে আবার একটু ইয়ে আছে, ধরেন আম, ধরেন যদি এমন কিছু থাকে, ধরেন কালারের ওয়ার্মনেস, সে জানে যে কোন কালারের ওয়ার্মনেস কতটুক, কোন কালার কতটুক, আম, কতটুক রেডিয়েশনে থাকে, কতটুক ওয়ার্ম থাকে, ওই ইয়েটা যদি তার জানা থাকে, এবং তার কাছে যদি এরকম একটা মেশিন থাকে যে সে টেস্ট করতে পারতেছে কোন কালারের কোনটা ইয়ে, দেন আপনি তার ক্লায়েন্ট কালার ব্লাইন্ডে সরাই দেওয়ার পর আবার আপনি সেই মেশিনটা তাকে দিলেন, সে টেস্ট করে দেখলো, তখন সে বলতে পারতে পারে। এরকম একটা এক্সক্লুসিভ ইয়ে বানানো যায়, মানে না না, আমি আমি তো একটা কোনো এক্সক্লুসিভ। মেশিন মেশিন টেশিন দেই নাই। ওয়েল, আচ্ছা তাহলে ওরকম যদি না থাকে, যদি তার কাছে কোনো ওয়ে না থাকে টু টেস্ট আমি হোয়াট কিন্তু ইজ কোনো রেড এন্ড অল, মেশিন ওকে, যদি ওরকম কোনো ইয়ে না থাকে যে সে টেস্ট করতে পারতেছে না কোন কালারটা রেড এন্ড অল, হ্যাঁ, তাহলে সে পারবে না। দেন পয়েন্টটা কি? আপনি এই থট ওকে, তাহলে এক্সপেরিমেন্ট দ্বারা আমি কি বলতেছি যে বোঝানোর তাহলে চেষ্টা কি করতেছেন? আপনি দ্যাটস হোয়াট আই ওয়ান্ট টু হ্যাঁ, নো। এটা আমি বোঝানোর চেষ্টা করতেছি যে কনসিয়াসনেস হতেছে যে পিওরলি থার্ড পার্সন পয়েন্ট অফ ভিউ থেকে ইনঅ্যাক্সেসেবল। এটা আমি বোঝানোর চেষ্টা করছি যে থার্ড পার্সন পয়েন্ট অফ ভিউ থেকে এটা আপনি 100% অ্যাক্সেস করতে পারবেন না। দ্যাটস ইট। কনসিয়াসনেস কে পুরোটা কি এটাই। ফেরানো যায়? এটা সো কনসিয়াসনেস থার্ড পারসন পয়েন্ট অফ ভিউ থেকে আনএক্সেসেবল, ভেগনেস আছে না অমিত ভাই কথাটার মধ্যে? 100% আনঅ্যাক্সেসেবল, উনি এটা এটা মানে উনি এটা 100% আনঅ্যাক্সেসেবল। এসিপি ভাই যে জিনিসটা বলতে চাইছে যে এইটা একটা অ্যাবস্ট্রাক্ট একটা থট বা অ্যাবস্ট্রাক্ট একটা জিনিস এরকম বলতে চাইছেন আর কি। উনি বলতে চাইছেন যে ধরুন এরকম একটা ব্যাপার হলো যে একজন মানুষ সে জন্মান্ধ, হ্যাঁ? তার হয়তো ভিজুয়াল কর্টেক্সটা আর হচ্ছে ধরুন এই ৩ টে যে আমরা যে রেড, গ্রিন, ব্লু যে রিসেপ্টর এই কোনটাই নেই। ঠিক আছে? এইবারে আমি একটা কি করলাম, আমি কোনো একটা টেকনোলজির মাধ্যমে তার এই সেরিব্রাল আচ্ছা কর্টেক্সে অমিত ওই ভাই, অপ ডু ইউ থিঙ্ক হ্যাঁ, অ্যাপার্ট ফ্রম ইউ, আপনার হুম, অফকোর্স কিছুটা আইডিয়া আছে, অ্যাপার্ট ফ্রম হুম। ইউ, ডু ইউ থিঙ্ক কনসিয়াসনেস এর মতো একটা কমপ্লেক্স সিএনএ কথা বলার মতো আহ, আমরা কেউ মানে কেপেবল এনাফ? আমার তো মনে হয় না জেনুইনলি, কজ ওটার মধ্যে তো অনেক ইয়ে থাকে, এটা তো একেবারে এক্সপার্টিসের বিষয়, রাইট? এখানে তো মানে আম, আম, খুব ভালো এক্সপার্ট ছাড়া এই বিষয় তো আমার মনে হয় না কারোরই কনফিডেন্স দিয়ে কিছু বলা উচিত। দেখুন হোয়াট ডু ইউ থিঙ্ক? কনসাসনেস নিয়ে আমি যে জিনিসটা আচ্ছা পড়াশোনা ফারাজ করেছি ভাই, বা এটা যেটুকু আমি জানি এসিভাবে এক সেকেন্ড আমি একটা জিনিস বলে নিই। আ আ যে জিনিসটা আমি জানি বা যে জিনিসটা আমি যেটুকু আমি পড়াশোনা করেছি তাতে আমার মনে হয়েছে যেটা যে এই যে কনসাসনেস জিনিসটা একটা নিউরাল নেটওয়ার্কের একটা তার মধ্যে যে নিউরাল অ্যাক্টিভিটি এবং কতগুলো বায়োকেমিক্যাল রিঅ্যাকশন এর কিছু ইমার্জেন্ট প্রপার্টি ছাড়া আর কিছুই না। এই জিনিসটা নিশ্চয়ই মানে এই জিনিসটা আমার মতামত। ঠিক আছে? তো যদি এইটা যদি ডিফার করেন এটার পেছনে সাপোর্টিং কিছু এভিডেন্স আমার আছে। যদি কেউ এই জিনিসটা ডিফার করতে চায় তখন তাকে একটা এই কনসিয়াসনেস বলতে সে কি বোঝাচ্ছে তার একটা হাইপোথিসিস একটা দিতে হবে। একটা অ্যাসোসিয়েশন স্টাডি দেখাতে হবে যে হ্যাঁ, দেখুন এরকম ভাবে হয় না। এরকম অন্যরকম ভাবে হচ্ছে সেই অ্যাসোসিয়েশন স্টাডিটা দিতে হবে। আর এই এসিপি ভাই যে জিনিসটা বলতে চাইছে সেই জিনিসটা হচ্ছে উনি বলতে চাইছেন এটা একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস। তো এখন এই কনসিয়াসনেস জিনিসটা কি এতটাই ডিফিকাল্ট? তো উত্তরটা হচ্ছে না, হয়তো একদম রকেট সায়েন্স নয়। কারণ রকেট সায়েন্স নয়। যদি আমরা বুঝতে চাই অবশ্যই বুঝতে পারি বাট জিনিসগুলোকে। ডু ইউ থিঙ্ক কনসিয়াসনেস জিনিসটা অ্যাবস্ট্রাক্ট? ডু ইউ থিঙ্ক দ্যাট অ্যাবস্ট্রাক্ট মানে না, কোন এই সেন্সে জিনিসটা এটা অবশ্য অ্যাবস্ট্রাক্ট? উনি এটা বলতে চাইছেন যেমন ধরুন একটা ধারণা করলেন যে জটিল সংখ্যার ধারণা। ঠিক আছে? যে একটা একটা এরকম একটা ধারণা করলেন যে আম ধরুন একটা একটা ম্যাট্রিক্স একটা ক্যালকুলেশনের একটা ম্যাট্রিক্স গুণফলের একটা ধারণা করলেন যে এরকম একটা ম্যাট্রিক্স আছে, দুটো ম্যাট্রিক্সকে আমি গুণ করছি। ঠিক আছে? তো এরকম এই যে ধারণাগুলো, তারপর ধরুন হচ্ছে একটা একটা ভেক্টরের যোগ বিয়োগ করছি আমরা। ভেক্টরের রেজাল্ট্যান্ট আমরা দেখতে পাচ্ছি যখন প্র্যাকটিক্যালি আমরা যোগ করছি। কিন্তু এটা যখন যোগ করার সময় যে ম্যাথমেটিক্যাল মডেলিং করছি সেখানে কিছু অ্যাবস্ট্রাক্ট ধারণা আছে। বা ধরুন একটা ইনফাইনাইট সিরিজ আছে 1 + 2 + 3 + 4 এরকম একটা ইনফাইনাইট সিরিজ আছে। ঠিক আছে? এই ইনফাইনাইট সিরিজের যে যোগফল সেটা কত? সেটা কিন্তু ইনফিনিটি নয়। সেই ইনফিনিটি সিরিজের যোগফল হচ্ছে সসীম। সেটা হচ্ছে -1/12 এই জিনিসটা কিন্তু প্রমাণ করা যায়। তো এই সমস্ত ধারণাগুলো খানিকটা অ্যাবস্ট্রাক্ট ধারণা। এই জিনিসগুলোকে হয়তো আমরা এরকমভাবে প্রকৃতির মধ্যে আমরা ডিরেক্টলি এই জিনিসগুলোকে দেখতে পাই না। কিন্তু এই জিনিসগুলোকে ব্রেইন ইন্টারপ্রেট করতে পারে এবং ভিজুয়ালাইজ করতে পারে। তো উনি বলতে চাইছেন সেরকমই একটা ধারণা। তার মানে উনি যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে ধরুন একজন মানুষ, একজন অন্ধ মানুষ তার তার এই রেড কোন আ আ রে এই যে আ কোনস সেগুলো নেই। তো এই ৩ টে যে সেল, ৩ টে যে রিসেপ্টর সেই ৩ টে রিসেপ্টর নেই এবং তার এই ভিজুয়াল কর্টেক্স টাও নেই।
তা এরকম একটা কোনো টেকনোলজির মাধ্যমে আমি এই ভিজুয়াল কর্টেক্সটা তৈরি করে দিলাম এবং এই ইয়েগুলোও তৈরি করে দিলাম। এই যে এই যে সাদা, এই যে লাল, নীল, সবুজ যে রিসেপ্টর সেগুলো তৈরি করে দিলাম। এইবারে একজন মানুষের সেই চোখে যদি আমি একটা আলো ফেলি, তখন কি সে এই জিনিসটাকে লাল বা সবুজ হিসেবে দেখতে পাবে? তো উত্তরটা হচ্ছে হ্যাঁ, সে কিন্তু দেখতে পাবে। সে কিন্তু তখন ডিফারেনশিয়েট করতে পারবে। তখন ব্রেন ট্রেন্ড হয়ে যাবে যে ওই একটা ওয়েভলেংথ কে লাল বলার জন্য, একটা ওয়েভলেংথ কে সবুজ বলার জন্য, একটা ওয়েভলেংথ কে নীল বলার জন্য। তো উনি বলছেন এই যে লাল, সবুজ যে নীল ধারণাটা আমি কিভাবে প্রমাণ করব যে আমি যে জিনিসটাকে লাল দেখি, সেই জিনিসটাকে আরেকজন নীল দেখে? এই জিনিসটা প্রমাণ করার দরকার নেই। এই জিনিসটা আমরা জানি কারণ এই যে ব্রেনের যে ইয়েটা যে মেকআপটা সেটা কিন্তু একটা জায়গা থেকেই অরিজিন হয়েছে। তার মানে আমরা, আমি আর আপনি ধরুন আমি আর এসিবি ভাই আমাদের কিন্তু একটা কমন ফ্যাক্টর আছে। মানে আমাদের ব্রেন কিন্তু ইন্টারপ্রিটেশনটা সিমিলার। তো ইন্টারপ্রিটেশনটা সিমিলার বলতে আমরা অনেকগুলো জিনিস কি দেখছি যে এই জিনিসগুলো সিমিলার ইন্টারপ্রিটেশন হচ্ছে। এবং এই জিনিসটাকে যদি এরকম অ্যাবস্ট্রাক্ট বলেন যে আমি ওই জিনিসটাকে লালই দেখছি, সেই লালই দেখছি কিনা সেই জিনিসটা যদি বলেন, সেটা হয়তো বিতর্কের বিষয় হতে পারে। কিন্তু ডিফারেনশিয়েট যে করতে পারবেন লালকে লাল বলে, সবুজকে সবুজ বলে এবং তাকে সেই ব্রেইনটা যে লার্ন করবে সেই জিনিসটা কিন্তু সত্যি। তার মানে একটা এক্সপেরিমেন্ট এরকম সত্যিই হয়েছে যে একটা কোয়েশ্চেন ছিল যে একজন জন্মান্ধ সে কোনোদিন কোনো শেপ দেখেনি। সে শুধু হাতে ধরে গোল জিনিসকে গোল, চৌকো জিনিসকে চৌকো এই জিনিসটা বুঝতে পারে। সে যদি চোখের দৃষ্টি ফিরে পায়, তখন কি সেই জিনিসটাকে যদি তাকে শুধু দেখতে দিই, সে কি চিনতে পারবে? তো উত্তর হচ্ছে না। এরকম কিন্তু সত্যি স্টাডি কিছু হয়েছে এবং সে মানুষ কিন্তু চিনতে পারেনি। চোখে দেখে চিনতে পারেনি। তাদেরকে যখন বলা হয়েছে, তখন কিন্তু ব্রেইন লার্ন করে নিয়েছে, আচ্ছা এই জিনিসটা চৌকো, এই জিনিসটা গোল এরকম দেখতে হয়। এই জিনিসটা হাতে মানে তখন তারা যে ওই অ্যাসোসিয়েশনটা ব্রেইন ওটা করে নিয়েছে। আচ্ছা এই জিনিসটা এরকম চৌকো মতো দেখছিলাম, এই জিনিসটা ওরকম। তা এখন যদি এরকম হয় যে সে শুধু চোখে দেখে, বুঝতে পারে না, তখন কি মানুষ বুঝতে পারে? তার উত্তরটা হচ্ছে হ্যাঁ। কারণ তখন ব্রেন কিন্তু ওই চোখে দেখে ও কিন্তু একটা ভার্চুয়াল একটা ওয়ার্ল্ড তৈরি করে। ব্রেন নিজের মধ্যে একটা ভার্চুয়াল ওয়ার্ল্ড তৈরি করে। যেখানে এই সেন্স গুলো কিভাবে কাজ করতে পারে তার একটা ধারণা ব্রেন করতে পারে। তো এসিবি ভাইয়ের কোয়েশ্চেন এর উত্তর যেটা সেটা হচ্ছে যে এরকম হয়তো আমি এরকম হয়তো হলফ করে বলতে পারি না যে আপনি যেটা সবুজ দেখেন সেটা আমি সবুজ দেখি। তো খুব লাইকলি হয়তো সেই জিনিসটা দেখি। কিন্তু এই ৩ টে কালারকে যে ডিফারেনশিয়েট করতে পারি সেই জিনিসটা আমরা জানি। এবার এসিবি ভাই আপনার কাছে একটা প্রশ্ন। আপনি তো এক্স-রে ইমেজ দেখেছেন বা এমআরআই দেখেছেন বা সিটি স্ক্যান দেখেছেন। এইগুলো কখনো কালার দেখেননি কেন? বলতে হুম, পারেন? এক্স-রে ইমেজ বা সিটি স্ক্যান ইমেজ কালার হয় না কেন? এগুলো তো আপনার সাধারণত ব্ল্যাক এন্ড হোয়াইট হয়, রাইট? কিন্তু কেন? আপনার হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাইনি। এসিবি ভাই শুনতে আমি পাচ্ছেন? জানি না। তাহলে আমি এটুক জানি কালার হয় না সাধারণত। বাট তাহলে একটা কাজ করুন। তাহলে একটা কাজ করি। ঠিক আছে? আজকে আমি ডিনার করি।